একজন ডিএসপি ম্যাডাম অন্ধ সেজে একটি যৌনপল্লীতে গেলেন। সেখানে গিয়ে তিনি যা দেখলেন তা দেখে যেন তার পায়ের তলা থেকে মাটি সরে গেল। তিনি কখনো স্বপ্নেও ভাবেননি যে এই ছোট্ট ছোট্ট বাচ্চা মেয়েদের দিয়ে এই সব করানো হয়। বন্ধুরা, কি হয়েছিল সেদিন রাতে? কেনই বা একজন ডিএসপি ম্যাডাম অন্ধ সেজে যৌনপল্লীতে গেলেন এবং তিনি কি এমন দেখলেন যা দেখে তিনি চমকে উঠলেন? বিস্তারিত জানাবো আজকের ভিডিওতে, তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে দয়া করে আমাদের ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এবং ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে নিচে কমেন্ট বক্সে আপনাদের একটি মূল্যবান মন্তব্য কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক আজকের গল্প। মহারাষ্ট্রের একটি ছোট্ট শহরে ঘটে যাচ্ছিল এক বিরল ঘটনা। সেখানে সকাল থেকে হাজার হাজার মানুষের কোলাহল, বাস ট্রাকের হর্ন, পথ চলতি মানুষের কর্মব্যস্ততা সব মিলিয়ে যেন এক চিরচেনা কর্মব্যস্ত শহর। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মানুষের জীবন যেন ছুটে চলেছে নিজের গতিতে। কিন্তু ইদানিং রাত নামলে শহরটা যেন পাল্টে যাচ্ছে। চারিদিকে নেমে আসে অদ্ভুত নিস্তবতা। এই নিস্তবতা শুধু রাতের কারণে নয়, বরং একটা অদৃশ্য আতঙ্কের কারণে। বিগত কয়েক মাস ধরে শহরবাসীর মনে গেঁথে গেছে এক অজানা ভয়। গত 5 মাসে একের পর এক ছোট্ট ছোট্ট মেয়ে নিখোঁজ হয়ে যাচ্ছে সকলের চোখের আড়ালে। প্রথম যে মেয়েটি নিখোঁজ হয়েছিল সেই মেয়েটি ক্লাস 5-এর পড়ুয়া। একদিন সন্ধ্যায় সে টিউশন পড়ে বাড়ি ফিরছিল। ফেরার পথেই সে হঠাৎ করে নিখোঁজ হয়ে যায়। তার বাবা মা পুলিশ প্রশাসনের কাছে গেলেও তারা সেভাবে কোনো সাহায্য করে উঠতে পারেনি। সেই ঘটনার পরেও গত 4 মাসে এক এক করে 5টি মেয়ে নিখোঁজ হয়ে গেছে। আর সেই মেয়েগুলোর প্রত্যেকেরই বয়স ছিল 8 বছর থেকে 15 বছরের মধ্যে। আর তারা সকলেই ছিল স্কুল পড়ুয়া। এমন ঘটনা ঘটার পর প্রতিটি পরিবারেই নেমে আসে শোকের ছায়া। কাঁদতে কাঁদতে থানায় ছুটে যায় তার বাবা কাকারা। রাতের পর রাত রাস্তায় রাস্তায় খুঁজে বেড়ায়। মানুষজনকে পাগলের মতন বলে বেড়ায়, আমার মেয়েকে দেখেছো? আমাকে তো বলেছিল 1 ঘন্টার মধ্যেই টিউশন থেকে সোজা বাড়ি ফিরবে, কিন্তু এখনো ফিরছে না কেন? সন্তান হারিয়ে সেই সমস্ত বাবা মারা যেন প্রায় পাগলের ন্যায় হয়ে যেতে লাগলো। শহরের মানুষও যেন ধীরে ধীরে আতঙ্কিত হয়ে পড়ল। তারা তাদের সন্তানদের সন্ধ্যার পর বাড়ির বাইরে বেরোনো বন্ধ করে দিল। টিউশনের সময় পরিবর্তন করে দিল, কিন্তু তবুও যেন বাচ্চা মেয়েদের নিখোঁজ হয়ে যাওয়া কোনোভাবেই বন্ধ করতে পারছিল না। প্রশাসনের কানে যখন একের পর এক এই খবর পৌঁছাতে শুরু করে, তখন প্রশাসন যেন এবার নড়ে চড়ে বসলো। মিডিয়া যেন প্রশাসনের পিছনে পড়ে গেল। সারা দিন তাদের নিউজ চ্যানেলে নিখোঁজ হয়ে যাওয়া মেয়েদের খবর প্রচার করতে লাগলো। পুলিশ প্রশাসন তদন্ত শুরু করে দিল। রাস্তায় রাস্তায় লাগানো এক একটা সিসিটিভি ক্যামেরার ফুটেজ চেক করতে লাগলো। কিন্তু অদ্ভুতভাবে কোথাও কোনো ফুটেজ এমন পাওয়া গেল না যেখান থেকে পুলিশ প্রশাসন এই সমস্ত নিখোঁজ হয়ে যাওয়া মেয়েদের কোনো সন্ধান করতে পারে। যে সমস্ত এলাকাতে এই ঘটনাগুলো ঘটেছিল সেখানকার মানুষজনদের ধরে ধরে জিজ্ঞাসাবাদ করলেও তারা কোনো উত্তর দিতে পারল না, যেন মেয়েগুলো হাওয়ায় মিলিয়ে গেছে। শহরের লোকজন বলা বলি করছিল যে ওদেরকে নিশ্চয়ই কোথাও পাচার করে দেওয়া হয়েছে। কোনো অন্ধকার গলিতে ওদের জোর করে নিয়ে গিয়ে বিক্রি করে দেওয়া হয়েছে। শহরের একটা বিশেষ এলাকা নিয়ে সেখানকার মানুষজনদের মধ্যে ফিসফিসানি শুরু হয়। তারা বলা বলি করতে থাকে, শুনেছি নাকি সেই অন্ধকার পল্লীতে গোপনে কিছু অমানবিক কাজ চলে। সেখানে নাকি ছোট্ট ছোট্ট বাচ্চা মেয়েদের জোর করে নিয়ে গিয়ে আটকে রাখা হয়। সেখানকার পুলিশ প্রশাসনের অনেকেই এই অন্ধকার পল্লীর সম্পর্কে অবগত ছিলেন, কিন্তু তারা কখনোই এই অন্ধকার পল্লীর বিরুদ্ধে পদক্ষেপ নিতে সাহস দেখায়নি।
কারণ সেই অন্ধকার পল্লীর সঙ্গে যুক্ত ছিল কিছু প্রভাবশালী লোক সহ কিছু দুর্নীতিগ্রস্ত নেতা এবং পুলিশ বিভাগের মধ্যেও কিছু অসৎ পুলিশ অফিসার। এক কথায় সবাই মিলে যেন এক অদৃশ্য অন্ধকার দেওয়াল তৈরি করেছিল। ঠিক তখনই শহরে বদলি হয়ে এলেন এক মহিলা অফিসার, ডিএসপি অর্পিতা সেন। তার আগমন যেন শহরের অন্ধকার আকাশে এক নতুন ভোরের আলো নিয়ে এলো। অর্পিতা সেন ছিলেন অত্যন্ত সৎ, সাহসী অফিসার। তিনি এই শহরে বদলি হয়ে এসেই বুঝতে পেরেছিলেন যে শুধু অফিসে বসেই কাগজপত্র ঘেঁটে বা মানুষজনকে জিজ্ঞাসাবাদ করে কোনো লাভ হবে না। সেই সমস্ত অপরাধীদের ধরতে গেলে অপরাধীদের মতো করেই ভাবতে হবে। তিনি বুঝলেন শহরের ভিতরেই কোথাও এমন একটা নরক আছে যেখানে এই নিখোঁজ হয়ে যাওয়া বাচ্চা মেয়েদের নিয়ে গিয়ে পাচার করে দেওয়া বা তাদের দিয়ে কোনো খারাপ উদ্দেশ্য সাধন করানোই হচ্ছে এই সমস্ত অপরাধীদের একমাত্র উদ্দেশ্য। আর সেই সমস্ত অপরাধীদের খুঁজে বের করার একমাত্র উপায় হচ্ছে নিজের চোখে সবটা দেখা এবং প্রমাণ সহ তাদের ধরা। তিনি মনে মনে প্রতিজ্ঞা করলেন যদি তার জীবনকে বাজি রাখতে হয় তিনি তাও রাখবেন। তবুও তিনি এই ছোট্ট ছোট্ট বাচ্চা মেয়েদের ছেলেবেলা এবং শৈশব ফিরিয়ে দেবেন, তাদের অন্ধকার থেকে আলোর জগতে ফিরিয়ে নিয়ে আসবেন। অর্পিতা ম্যাডাম মনস্থির করলেন যে অন্ধকার পল্লীকে নিয়ে এত গুজব আশঙ্কা তৈরি হচ্ছে, তিনি সেখানেই গিয়ে তার প্রথম অনুসন্ধান শুরু করবেন। কিন্তু মনে ভাবা যতটা সহজ, কাজে করাটা ততটাও সহজ নয়। কারণ তিনি খুব ভালো করেই জানেন তিনি এবং তার পুলিশ ফোর্সকে নিয়ে যদি সেই পল্লীতে হানা দেন তাহলে তাদের হাতে কিছুই লাগবে না। কেননা সেই সমস্ত অপরাধীদের নেটওয়ার্ক এতটাই দূর পর্যন্ত বিছানো আছে যে পুলিশ যাওয়ার আগেই সেই সমস্ত দালালেরা খবর পেয়ে যাবে। আর তারা যদি একবার বুঝতে পেরে যায় তাহলে তারা সচেতন হয়ে সেই সমস্ত মহিলাদের অন্যত্র সরিয়ে দেবে। তাই তখন তাদের ব্যর্থ হয়ে খালি হাতে ফিরে আসতে হবে। অর্পিতা ম্যাডাম তখন সিদ্ধান্ত নিলেন এই বিষয়টিকে তিনি আনঅফিসিয়ালি তদন্ত করবেন। তিনি নিজে সেই পল্লীর ভিতরে যাবেন এবং সেখানকার ঘটা এক একটা ঘটনা নিজের চোখে দেখবেন। কিন্তু তিনি তো ইউনিফর্মে সেখানে যেতে পারবেন না। তাই তখন তিনি সিদ্ধান্ত নিলেন তিনি এক অন্ধ ভিখারির ছদ্মবেশ ধারণ করবে এবং সেই অন্ধকার পল্লীতে গিয়ে ভিক্ষা করার অভিনয় করবে। অর্পিতা ম্যাডাম তার এই গোপন মিশনের কথা তিনি তার ডিপার্টমেন্টের কোনো সদস্যকেই জানাতে চান না, কারণ তিনি জানেন যে তাদের ডিপার্টমেন্টেরও কোনো সদস্য সেই অপরাধীদের সাথে যুক্ত থাকতে পারে। তাই তিনি নিজের ইউনিফর্ম পরিবর্তন করে একটি অন্ধ ভিখারির বেশ ধারণ করলেন। পরনে পরলেন একটি নোংরা ছেঁড়া শাড়ি, মাথার চুল উস্কো খুস্কো। তাকে দেখে মনে হচ্ছে যেন তিনি কয়েক বছর স্নান করেননি। হাতে নিলেন একটি ছোট্ট থালা। তবে তিনি তার শরীরের সঙ্গে লুকিয়ে নিলেন একটি গোপন ক্যামেরা ও সাউন্ড রেকর্ডারের মাইক, যাতে করে তিনি সেখানে ঘটা সমস্ত দৃশ্য ক্যামেরাবন্দি করতে পারেন প্রমাণ হিসাবে। তারই সঙ্গে তার দুজন বিশ্বস্ত সহকর্মীকে বলে রাখলেন যে তিনি যেই মিশনে যাচ্ছেন এবং তার দরকার পড়লে তাদেরকে অ্যালার্ট করবেন, তখন যেন তারা তাদের টিম নিয়ে সেখানে হাজির হতে পারে। এরপর অর্পিতা ম্যাডাম বেরিয়ে পড়লেন সেই অন্ধকার পল্লীর উদ্দেশ্যে। রাত তখন প্রায় 10টা। শহরের অন্যান্য জায়গাগুলি নিস্তব্ধ হয়ে গেলেও এই অন্ধকার পল্লীতে যেন তখন এক অন্য জগৎ। লাল আলোয় ঢাকা গলির মোড়ে দাঁড়িয়ে আছে মেকআপে ঢাকা কিছু মুখ, যাদের চোখে নেই কোনো স্বপ্ন, নেই কোনো আশা। অর্পিতা ম্যাডাম ধীরে ধীরে একটা লাঠির সাহায্যে হেঁটে হেঁটে সেই পল্লীর ভিতর প্রবেশ করলেন। তাকে দেখে যে কেউই মনে করবে সে একজন ভবঘুরে। তিনি সেই গলিতে প্রবেশ করে এদিক সেদিক ভালোভাবে ঘুরে ঘুরে দেখতে লাগলেন। বিভিন্ন সূত্র থেকে তিনি জানতে পেরেছিলেন যে এই সেই জায়গা যেখানে ছোট্ট ছোট্ট বাচ্চা মেয়েদের, যাদের এখন খেলা করার বয়স, স্কুলে যাওয়ার বয়স, তাদেরকে জোর করে নানান কাজ করানো হয়, এমনকি তাদেরকে শহরের অন্যত্র পাচারও করে দেওয়া হয়। অর্পিতা ম্যাডাম হঠাৎ করে একটা ঘরের ভিতর থেকে কান্নার আওয়াজ শুনতে পেলেন। খুবই অল্প আওয়াজ,
তিনি সেই ঘরটির কাছে একটু এগিয়ে গিয়ে শুনতে পেলেন একটা মেয়ে ফুপিয়ে কাঁদছে আর বলছে, দিদি আমাকে ছেড়ে দাও, আমার মায়ের কথা অনেক মনে পড়ছে, আমি বাড়ি যাব, দয়া করে আমাকে বাড়ি যেতে দাও, আমার বাবা মা আমার জন্য অনেক চিন্তা করবে। পরক্ষণেই তিনি শুনতে পেলেন একজন কেউ পুরুষালী কণ্ঠে বলছে, চুপ করে থাক, বেশি বকবক করলে না তোর মুখ এখনই বন্ধ করে দেব, তুই যতই কান্না কর আর যতই চিৎকার কর, এখানে বাঁচাতে তোকে কেউ আসবে না, তাই নিজের ভালো চাইলে চুপচাপ বসে থাক। তারপর অর্পিতা ম্যাডাম বুঝতে পারলেন সেই বাচ্চা মেয়েটির দরজা বন্ধ করে দিয়ে তালা লাগিয়ে দেওয়া হলো। মেয়েটির কান্না থেমে গেল। এমন ঘটনা চোখের সামনে ঘটে যেতে দেখে ডিএসপি অর্পিতা ম্যাডাম নিজেকে আর ধরে রাখতে পারছিলেন না। তার মাথায় যেন রক্ত উঠে যাচ্ছিল। তিনি মনে মনে ভাবছিলেন, এত কিছু ঘটে যাচ্ছে এখানে, আর এখানকার পুলিশ এখনো এখানে আসেনি। তিনি নিজেকে শান্ত করলেন এবং মনে মনে ভাবলেন, তার কোনো কিছুই করার সময় নয় এখন। সে এখন সম্পূর্ণ পল্লীটাকে ঘুরবে এবং সেখান থেকে সে প্রমাণ সংগ্রহ করবে। তারপর সে যা অ্যাকশন নেওয়ার অ্যাকশন নেবে। এখন তাকে শান্ত থেকে সন্তর্পণে কাজ করতে হবে। তিনি শান্তভাবে এগিয়ে গেলেন, অন্ধ ভিখারির বেশ ধরে, কিন্তু চোখের আড়ালে তীক্ষ্ণভাবে নজর রাখলেন চারপাশে। কিছু দূর হাঁটার পর তিনি দেখলেন এক যুবক লোক একটি মোটর বাইকে এসে থামালো। তার সাথে একটি 13-14 বছরের মেয়ে। মেয়েটির চোখে জল, মুখে ভয়, আর লোকটা তাকে বলছে, এখানেই থাকবে, ওরা তোকে ভালো করে রাখবে, কাজ করলেই টাকা পাবি। অর্পিতা ম্যাডাম নিশ্চিত হলেন যে এটা শুধু একটা অন্ধকার পল্লীই নয়, এখানে শিশু পাচার থেকে শুরু করে সমস্ত রকমের অপরাধ হয়ে থাকে। এমনকি বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের শহরের অন্যত্র বা বিদেশেও পাচার করা হয়। অর্পিতা ম্যাডাম তখন তার ব্যাগ থেকে চুপি চুপি একটা ছোট্ট ক্যামেরা বের করলেন, যা ছদ্মবেশে সে ভিখারির থালায় বসিয়ে এনেছিলেন। সেখানে গোপনে রেকর্ড করতে লাগলেন সমস্ত দৃশ্য, মুখ, কথোপকথন, সবকিছু। তিনি জানতেন এই সব ভিডিওই হবে কাল তার হাতিয়ার, আর এই নরক থেকে শত শত মেয়েকে মুক্ত করার পথ। কিন্তু তখনও তিনি জানতেন না এই নরকের ভিতরে লুকিয়ে আছে এমন কিছু সত্য যা তার ব্যক্তি জীবনকেও কাঁপিয়ে দেবে। ঘড়ির কাঁটা তখন রাত 11:30 ছুঁই ছুঁই। গলিগুলো যেন অন্ধকারে ঢেকে গেছে। ডিএসপি অর্পিতা সেন ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিলেন সেই গলির থেকে আর এক গলিতে। তিনি বুঝে গেছিলেন এই পুরো এলাকা আসলে ভাগ করা। বাইরের দিকে প্রাপ্তবয়স্কদের জন্য আর ভিতরের দিকে শিশু মেয়েদের রাখা হয়, যেখানে কোনো বাইরের লোক ঢুকতে পারে না। হঠাৎ এক বয়স্ক মহিলা অর্পিতা ম্যাডামকে পিছন থেকে ডাক দেয়, এই বুড়ি, এত রাতে এখানে ঘুরছিস কেন? তোকে তো আগে কখনো দেখিনি এখানে। কি করছিস তুই এত রাতে? অর্পিতা মাথা নিচু করে কাঁপা কাঁপা গলায় উত্তর দিলেন, মা, আমি অন্ধ, চোখে দেখতে পাই না, জানি না, মনে হয় ভুল করে ঘুরতে ঘুরতে এখানে চলে এসেছি। এটা কোথায় মা? সেই মহিলা হেসে উঠে বললেন, এটা কোথায় তা জেনে তোর কাজ নেই, তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে যা, না হলে দেখবি হয়তো কেউ তোকে জ্বালাতন করবে। সেই মহিলা আর কিছু না বলে সেখান থেকে চলে গেল। আর এই সুযোগে অর্পিতা একটা সরু গলি ধরে ঢুকে পড়লেন অজানা এক উদ্দেশ্যে। সেই নিষিদ্ধ জায়গা যেখানে বাইরের কোনো ব্যক্তি যাওয়ার সাহস পায় না। কিছু দূর যেতেই তিনি একটি দরজার সামনে থমকে গেলেন। দরজার কাছে গিয়ে কান পাততেই শুনতে পেলেন একটা মেয়ের কণ্ঠস্বর, আমি বাড়ি যেতে চাই, হ্যাঁ আমি পড়তে চাই, আমায় ছেড়ে দিন, দয়া করুন আমার ওপর। আর একটা রুক্ষ পুরুষ কণ্ঠ হেসে জবাব দিচ্ছে, তোর পড়াশোনা শেষ, তোকে আর পড়াশোনা করতে হবে না, তুই এখান থেকে আমার জন্য টাকা ইনকাম করবি। এই কথাগুলো শোনার পর ডিএসপি অর্পিতার বুকের ভিতর মোচড় দিয়ে উঠল। তিনি জানতেন না এরপরই তার জীবনের সবচেয়ে বড় ধাক্কাটা অপেক্ষা করছে। তিনি সেই ঘরের সামনে জানালায় ধীরে ধীরে তাকালেন। সেখানে হাতে পায়ে দড়ি দিয়ে বাঁধা অবস্থায় পড়েছিল একটি ছোট্ট মেয়ে। তার গায়ে ছিল ছেঁড়া জামা, চোখে জল, আর শরীর জুড়ে আঘাতের চিহ্ন। কিন্তু সবচেয়ে বড় কথা, মেয়েটির মুখ দেখে ডিএসপি অর্পিতা সেন চমকে গেলেন। তার চোখে যেন এক মুহূর্ত ঝাপসা হয়ে গেল সবকিছু। এই মুখটা তার চেনা। এই মেয়েটির ছবি তিনি কয়েক মাস আগে নিজেই এক নিখোঁজ সংক্রান্ত রিপোর্টে দেখেছিলেন। নাম সুচেতনা ঘোষ, বয়স 14।
নিখোঁজ হয়েছিল স্কুল থেকে ফেরার পথে। তার মা বাবার থানায় এসে কেঁদে কেঁদে বলেছিলেন, আমার মেয়েটাকে খুঁজে দিন ম্যাডাম, কোথায় চলে গেল আমার মেয়েটা। সেই মেয়েটিকে দেখে অর্পিতা ম্যাডাম বুঝতে পারলেন তিনি এই পল্লীর ব্যাপারে যা শুনেছিলেন তার থেকেও ভয়ঙ্কর খারাপ কিছু ঘটে এখানে। তিনি গোপনে ভিডিও রেকর্ড করে যেতে লাগলেন মেয়েটির অবস্থান, আশেপাশের লোকজন, তাদের কণ্ঠস্বর, সবকিছু। তবে এখানেই শেষ নয়, সেই ঘরের পিছনের দিক থেকে একটি নতুন পুরুষালী কণ্ঠ ভেসে এলো। সেই মেয়েটিকে কাল রাতেই নতুন কাস্টমারের কাছে পাঠাতে হবে, লেনদেন হয়ে গেছে। আর সেই কণ্ঠটা শোনা মাত্রই ডিএসপি অর্পিতা ম্যাডামের শরীরে বিদ্যুৎ খেলে গেল। এই কণ্ঠ তার কাছে চেনা, খুব চেনা। তিনি কাঁপতে কাঁপতে জানালার একটু ফাঁক দিয়ে দেখলেন একজন যুবক দাঁড়িয়ে আছে, মোবাইলে কথা বলছে। তার পরনে দামি জামা, গলায় সোনার চেন, আর তার মুখের দিকে তাকাতেই অর্পিতা ম্যাডাম যেন বরফের ন্যায় জমে গেলেন। এ আর কেউ নয়, তাদেরই ডিপার্টমেন্টেরই একজন উচ্চ পদস্থ কর্মকর্তা, নাম বিক্রম রয়, যাকে তিনি নিজের ভাইয়ের মতন বিশ্বাস করতেন, যার হাতে তিনি অনেকবার এই শিশু পাচার চক্র কেসের তদন্তের ভার তুলে দিয়েছিলেন। তিনি বুঝলেন পুরো এই চক্রের পিছনে রয়েছে তাদের ডিপার্টমেন্টের একাংশ কিছু অসৎ অফিসার। এই পাচারের সঙ্গে যুক্ত হওয়ার কারণেই এত এত বাচ্চা মেয়ে নিখোঁজ হয়ে যাওয়ার পরও তাদের কোনো প্রমাণ খুঁজে পাওয়া যাচ্ছিল না। অর্পিতা ম্যাডামের শরীর তখন ঘামতে শুরু করে। তিনি জানেন আজ যদি তিনি এই সশরীরে এই পল্লী থেকে বের হতে না পারেন তাহলে এই কঠিন সত্য আর কেউ জানতে পারবে না। তিনি আরো কয়েক মিনিট গোপনে ভিডিও ধারণ করার পর সাবধানে সেখান থেকে বেরিয়ে পড়েন। ঠিক যেভাবে এসেছিলেন অন্ধ ক্লান্ত ভিখারির বেশ ধরে, ঠিক সেভাবেই সেখান থেকে বেরিয়ে গেলেন। কিন্তু তার মনের মধ্যে জ্বলছিল এক আগুন, যে আগুন তাকে সব সময় জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিচ্ছিল। পরদিন সকালবেলা পুরো শহরের পুলিশ সদর দপ্তরে হুলুস্থুলুস পড়ে গেল। ডিএসপি অর্পিতা থানায় ঢুকে এক মুহূর্ত অপেক্ষা না করে ডাকা শুরু করলেন সমস্ত ঊর্ধ্বতন কর্মকর্তাদের। একে একে ঘরে ঢুকলেন ডিএসপি, এসপি ও কমিশনার সাহেব। তারপর অর্পিতা তাদের হাতে তুলে দিলেন একটি পেন ড্রাইভ, যাতে ছিল শিশুদের কান্নার ভিডিও, পাচারকারীদের মুখ, ডিপার্টমেন্টের অসৎ অফিসার বিক্রম রয়ের ভিডিও অডিও ক্লিপ, সেই অন্ধকার পল্লীর ভিতরকার অবস্থা। এসব দেখে যেন সেখানে উপস্থিত অফিসারেরা চমকে গেলেন। তারা কোনো মতেই বিশ্বাস করতে পারছিলেন না তাদের সেই পরিচিত এবং বিশ্বস্ত কর্মী বিক্রম রয়, যাকে কিনা এতদিন সৎ অফিসার বলে জানতেন, সেই ব্যক্তিও এরকম একটা জঘন্য চক্রের সঙ্গে যুক্ত। হাতে প্রমাণ থাকার জন্য কমিশনার নিজেই বললেন অপারেশন আজ রাতেই করতে হবে, যেভাবেই হোক সমস্ত দোষীদের ধরে জেলে ভরতে হবে, তাদের উচিত শিক্ষা দিতে হবে। এর সঙ্গে যত বড় বড় মাথায় যুক্ত থাকুক না কেন, কেউ রেহাই পাবে না। নাম দেওয়া হয় অপারেশন অগ্নিশিখা। সশস্ত্র বাহিনী, মহিলা পুলিশ এবং আর্মড রিজার্ভ ফোর্স নিয়ে আজ রাতেই সেই অন্ধকার পল্লীতে অভিযান চালাবেন। আর এই অপারেশনের নেতৃত্ব দিয়েছিলেন ডিএসপি অর্পিতা সেন। রাত 1:30টার সময় সেই অন্ধকার পল্লী ঘিরে ফেলে বাহিনী। দরজা ভেঙে, তালা ভেঙে ভেতরে ঢুকে উদ্ধার করা হয় 25টি শিশু মেয়ে, যাদের অনেকেই স্কুল যাওয়ার বয়স ছিল, কেউ বা পরীক্ষার ঠিক আগের দিন নিখোঁজ হয়েছিল, আবার কেউ বা টিউশন থেকে বাড়ি ফেরার সময়। তাদের চোখে ছিল আতঙ্ক, কিন্তু যখন তারা ডিএসপি ম্যাডামকে দেখলো তখন যেন নতুন করে আশা ফিরে পেল। তারা যখন জানতে পারলেন তিনি ডিএসপি অফিসার অর্পিতা সেন, তখন সেই সমস্ত বাচ্চারা তাকে জড়িয়ে ধরে বললেন, দিদি তুমি আমাকে এখান থেকে বাইরে নিয়ে যাবে তো দিদি, আমি বাড়ি যেতে চাই দিদি। অর্পিতা ম্যাডাম তাদেরকে আশ্বস্ত করে বললেন, তোমাদের সকলকে তোমাদের পরিবারের কাছে ফিরিয়ে দেব, তোমরা শান্ত হও। সেই পাচার চক্রের মূল অপরাধীদের প্রায় প্রত্যেকেই ধরা পড়ে। তাদেরই সঙ্গে 2 জন স্থানীয় গুন্ডা এবং 2 জন প্রভাবশালী নেতা, যারা বাইরে মুখোশ পরে ঘুরে বেড়ায় এবং মুখোশের আড়ালে দৈত্যের রাজত্ব চালায়, তাদেরকেও অ্যারেস্ট করা হয়। এবং তাদের ডিপার্টমেন্টে সেই বিশ্বস্ত নামে পরিচিত বিক্রম রয়কেও অ্যারেস্ট করা হয়। সারা শহর স্তব্ধ। এই ঘটনাটি টেলিভিশনের খবর, সোশ্যাল মিডিয়া ও সংবাদপত্রে প্রচার পায় ব্যাপকভাবে। ডিএসপি অর্পিতা ম্যাডাম বলেন,
আমি একজন পুলিশ অফিসার, কিন্তু তার আগে আমি একজন মানুষ। এই মেয়েগুলোর কান্না যদি আমাদের না কাঁদায়, তবে আমাদের এই পুলিশের চাকরি, এই ক্ষমতা সবকিছুই বৃথা। উদ্ধার হওয়া শিশুদের সরকারিভাবে সুরক্ষিত হোমে পাঠানো হয়। তাদের স্বাস্থ্য পরীক্ষা করার পর তাদের অভিভাবকদের হাতে তুলে দেওয়া হয়। সেই সমস্ত বাচ্চা মেয়েদের মা বাবারা কাঁদতে কাঁদতে বলেন, আমার মেয়েটাকে ফিরিয়ে দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ অর্পিতা ম্যাডাম। আপনি ভালো থাকুন। বন্ধুরা, এই গল্পে অর্পিতা ম্যাডামের সাহসিকতা ও বুদ্ধিমত্তা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। গল্পটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ নিজে এবং নিজের পরিবারের খেয়াল রাখুন। ধন্যবাদ।